নমস্কার বন্ধুরা, নিউজ বাণীর নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভম। বিধানসভা নির্বাচনে আর কয়েকদিন বাকি, আর ইতিমধ্যে বাংলার রাজনীতি স্বাভাবিকভাবে খুব বর্ণময় হয়ে উঠেছে। কিন্তু এর মধ্যে একটি রাজনৈতিক দল বেশ ফ্যাসাদে পড়ে গেছে, তার নাম বঙ্গ সিপিএম। তারা জোট নিয়ে কার্যত ঘেটে গেছে। বিষয়টা ক্লিয়ার করে বলছি। দুদিন আগেই সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নিউ টাউনের একটি অভিজাত হোটেলে জেওপি জনতা ইউনাইটেড পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির সঙ্গে বৈঠক করে। তারপরেই কার্যত বামপন্থীদের মধ্যে রেডে পড়ে গেছে, বলা যায় পুরো রেডে পড়ে গেছে। সোশ্যাল মিডিয়া একাংশ কার্যত দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছেন। কেন মোহাম্মদ সেলিম গিয়ে হুমায়ুন কবির সঙ্গে বৈঠক করেছেন? মোহাম্মদ সেলিম ওই বৈঠক থেকে বেরিয়ে বলেছেন তিনি মন বুঝতে গেছিলেন। এবার কেন হুমায়ুন কবিরের মন বুঝতে তিনি হোটেলে গেলেন এটাও একটা ক্লিয়ার না। আর হুমায়ুন কবির উল্টে আবার দাবি করছেন জোট নিয়ে কিছুটা কথা হয়েছে। পুরো অদ্ভুত একটা বিষয়ের মধ্যে পড়া গেছে। এইবার হুমায়ুন কবিরের মতো ব্যক্তিত্বের সঙ্গে বামপন্থী সেলিমের মিটিং, বিষয়টাই একটা মানে অদ্ভুত চোখে দেখতে শুরু করেছেন মানে সামাজিক যারা নাগরিক রয়েছেন, বামপন্থা মনস্ক তারা। কারণ হুমায়ুন কবিরের সম্প্রতি যা রাজনৈতিক কর্মকাণ্ড বা অতীত রাজনৈতিক কর্মকাণ্ড কোনোই বামপন্থী লাইনে বা বামপন্থী যে গণ্ডি আছে তার আশেপাশে তো ঘেঁষে না। কারণ বাবরি মসজিদ নির্মাণ বা যত তার আগে সেই 70-30-এর মন্তব্য, সেটা আমি আর নতুন করে করছি না, সেটা আপনারা সবাই ভালো মতোই জানেন। তাই সেগুলো যদি মেলানো হয় তাহলে কোনোভাবে বামপন্থীদের আঙিনার মধ্যে সেই বিষয়টা তো আসে না, না? আর সেখানে হঠাৎ করে সেলিম সাহেবের সঙ্গে তিনি কেন বৈঠকে গেলেন, বা যেখানে বিধানসভা নির্বাচন বড় জোর 1 থেকে 1.5 মাস, তাই বিষয়টা তো রোমচোখে থাকেই। তাই স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে প্রশ্ন তো উঠছেই। যাই হোক, বামপন্থী মুখপাত্র যারা রয়েছে তারা বিষয়টাকে নানাভাবে বলে ম্যানেজ করার চেষ্টা করছেন, কিন্তু প্রশ্ন তো থাকছে। কারণ বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তৃণমূল তো প্রশ্ন তুলছে, এমনকি কংগ্রেসও মানে বামপন্থীদের যে পুরনো জোট সঙ্গী তারা তো আবার বলে সমঝোতা, ভোটের জোট বলেন না, সমঝোতা করেন, আসন সমঝোতা বলেন। আহ, কংগ্রেসও প্রশ্ন তুলতে শুরু করেছে। আহ, আহ, সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, নাম সেলিমবাবুকে নাম করে বলেনি, নাম না করেই তিনি সরাসরি আঙুল তুলেছেন। যাই হোক, ঘরে বাইরে একটু চাপের মুখে পড়েছে সিপিএম, এটাকে বলাই যায়। 2021 সালেও প্রশ্ন উঠেছিল যখন আইএসএফের সঙ্গে সিপিআইএম জোট করেছিল, কিন্তু সে জোটের ফলে যে কতটা লাভ হয়েছিল সিপিএম, সেটা তো পরবর্তীকালে রেজাল্টেই দেখা গেছে। সিপিএম পেয়েছে 0, কিন্তু প্রথমবার লঞ্চ করার পরে আইএসএফ একটি আসন পেয়ে না, তাও পায় ভাঙড়ের মতো আসনে। নওশাদ সিদ্দিকী সেই আসনে জিতে যান। এখন সেই আইএসএফ কিন্তু বেশ শক্তিশালী, একথা বলা যায়। এখন আমি বলছি আইএসএফ ভাঙড়, দেগঙ্গা, শাসন, বসিরহাটের 1 থেকে 2টি আসনে বেশ শক্তিশালী, আর ভোট ভালো কাটার জায়গা রয়ে গেছে। একা লড়ার ক্ষেত্রে এতটা অনেক শক্তিশালী হয়ে গেছে এই জায়গাগুলোতে। যদি তারা জোট নাও করে আইএসএফ, এই আসনগুলোতে ভালো ফল করবে। এর পাশাপাশি হাওড়া, হাওড়ার একটি আসন, হুগলি যেখানে ফুরফুরা শরীফের পাশে ওই আসনটি, নদিয়া কিছু ব্লকে আছে, নদিয়া অত শক্তিশালী নেই। উত্তর 24 পরগনা তো ওই যে দেগঙ্গা সাইডে ভালো, তারা খুব ভালো আসন, ভালো ভোট পাবে। ফলে এখানে প্রশ্ন থেকে যাচ্ছে। এর প্রসঙ্গে আরেকটা আপনাদের তথ্য দিয়ে রাখি। 2024 সালের লোকসভা নির্বাচনে আইএসএফ কিন্তু বামপন্থীদের সঙ্গে জোটে লড়েনি, তারা কিন্তু আলাদা লড়েছিল। বারাসাত আসনে আইএসএফ বামপন্থীদের থেকে এগিয়ে গেছিল, বসিরহাটেও তাই, দুটো লোকসভাতে। আর সম্ভবত মথুরাপুরে হয়েছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সম্ভবত মথুরাপুরে এই জিনিসটা হয়েছিল। ফলে বলাই যাচ্ছে আইএসএফ কিন্তু বেশ শক্তিশালী, তারা যদি জোট চায়ও তারা কিন্তু একাও লড়ার ক্ষমতায় আছে বেশ কিছু আসনে তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী। এবার তারাও চাইছে বোধহয় ভেতর ভেতর হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করতে। হুমায়ুন কবিরও প্রথম আইএসএফের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছিলেন, বোঝা যাচ্ছে না। এবার সিপিআইএম পড়েছে মহাফ্যাসাদে। আইএসএফকে তো এবার জোটের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেছে, এখন অবধি তারা ভেতর ভেতর বলেছে, কিন্তু সে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের পরেই সমস্যাটা পড়ে গেছে। কী করে হুমায়ুন কবিরের মতো ব্যক্তিত্বের সাথে মোহাম্মদ সেলিম বৈঠক করলো, স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে প্রশ্ন তো উঠছেই। বামপন্থীরা বিভিন্ন দাবি দাবা, বিভিন্ন একটা আলাদা করে একটা দাবির একটা প্যাকেজ সামনে নিয়ে আসছেন যে এই দাবি এগেনস্টে আমরা করছি, কিন্তু বিষয়টা নিয়ে প্রশ্ন স্বাভাবিক থাকছে, যেটা কোনোভাবেই মানে হেরফের করা যায় না। এবার সিপিআইএম কেন জোটের জন্য মরিয়া হয়ে গেছে? গত 1-2 সপ্তাহ ধরে সংবাদ মাধ্যমে হেডলাইনে দেখেই যাচ্ছি সিপিআইএম একবার কংগ্রেসকে বলছে, একবার আইএসএফকে বলছে জোটের জন্য। এবার যেই রাজনৈতিক দল 34 বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল, তারা জোটের জন্য এত মরিয়া, একা লড়তে পারছে না। পশ্চিমবঙ্গে উপনির্বাচনও বামপন্থী সিপিআইএম জোটের জন্যই করে।
2016 সালে তারা প্রথম কংগ্রেসের সঙ্গে জোট করে। 2019 সম্ভবত আলাদা আলাদা ছিল, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। 21 জোট করেছিল, 24 আবার আলাদা ইন্ডি জোটের ছিল, তখন সেখানে আইএসএফ ছিল না। আচ্ছা, বামপন্থীরা কেন জোট করছে? এই মুহূর্তে যা পশ্চিমবঙ্গের রাজনীতি বাইপোলারাইজেশন স্পষ্টভাবে বলে দিই, দক্ষিণবঙ্গে সিপিএম জেতার মতো কোনো আসনে নেই, একদম কোনো আসন নেই। তাদের যদি জিততে হয় তাহলে এই মুহূর্তে তাদের মুর্শিদাবাদ থেকেই জিততে হবে, মুর্শিদাবাদ বা ওই সাইডে। কারণ আপনারা যদি 2024 সালে লোকসভা নির্বাচনে যদি দেখেন, লোকসভা নির্বাচনের ওখানে দেখবেন সিপিআইএম শূন্য পেয়েছিল, কিন্তু দ্বিতীয় ছিল মাত্র একটি আসনে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মোহাম্মদ সেলিম নিজে দাঁড়িয়েছিলেন। আবার সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এই আসনে কিন্তু অ্যাকচুয়ালি কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংক। এই আসনে কিন্তু মুর্শিদাবাদে যে সিপিএম মারাত্মক শক্তিশালী, তার জন্য দ্বিতীয় হচ্ছে, এটা কিন্তু মানে ভাববার বিষয় না। এটা বামপন্থী সমর্থকও জানেন যে ওখানে কংগ্রেসের ভোট ব্যাংকটা পুরোপুরি ইয়েতে গেছে, অর্থাৎ কংগ্রেসের ভোট ব্যাংকের জেরেই তিনি কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংক, একদম স্পষ্ট করে কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকের জেরেই তিনি দ্বিতীয় হয়েছিলেন। ফলে ফলে এইখানে কিন্তু মানে প্রশ্ন থেকে যাচ্ছে, মানে যদি মানে জিততে হয় তাহলে কিন্তু মানে ওই ভোট ব্যাংকের উপরেই তাকে ভরসা করতে হবে। এবার কংগ্রেস কিন্তু আবার এখন কংগ্রেসের বর্তমান যে সভাপতি, মানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর বাবু কিন্তু এখন অবধি জোট নিয়ে কোনো মানে সবুজ সংকেত দেয়নি। আগে যিনি ছিলেন অধীরবাবু, তিনি 2021 জোট করেছিলেন। অধীরবাবু বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি নন। শুভঙ্কর বাবু রয়েছে, তিনি আবার কংগ্রেস হাই কমান্ডের দিকে তাকিয়ে রয়েছেন বামপন্থীদের সঙ্গে এখানে জোট করবেন কিনা। কিন্তু শুভঙ্কর বাবু এখন অবধি যা মিডিয়ার সামনে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তিনি খুব একটা আগ্রহী নন। এমনকি তার মুখপাত্ররাও যা বলছেন তাতে খুব একটা আগ্রহী না। সম্ভবত কংগ্রেস এবার ধীরে চলারই নীতি নিয়েছে। আমার হিসেবে যা বলে, কংগ্রেস খুব সম্ভবত মুর্শিদাবাদ, মালদা, উত্তরা, দক্ষিণ দিনাজপুরে দিকে বেশি ফোকাস করেছে। বিশেষ করে যেসব জায়গায় কংগ্রেস বেশি শক্তিশালী, সেই জায়গাগুলো হয়তো কংগ্রেস সম্ভবত বেশি ফোকাস রেখেছে। উত্তর দিনাজপুরে ভিক্টর রয়েছে, ওইদিকে মালদা হয়তো কংগ্রেসের গনি খান বাবুর পরিবার রয়েছে, মুর্শিদাবাদে অধীশ বাবু আর কিছু স্থানীয় নেতা রয়েছে। ফলে ওই সাইডে কংগ্রেস ভালো যদি লড়াই করে তাহলে কিন্তু ভালো জায়গায় যেতে পারে। ফলে বিষয়টা এখনও মানে আরও কয়েকদিন দেখতে হবে যে বামপন্থীদের সঙ্গে শেষ পর্যন্ত কংগ্রেসের জোট হয় কি না। কিন্তু হুমায়ুন কবির আবার এদিকে কংগ্রেসকে নিয়ে মাঝে মাঝে জোটের কথা বলেন, মাঝে মাঝে নিশানা করেন। হুমায়ুন কবির রাজনীতি সত্যি কথা বলতে বোঝা যায় না। কখনো তিনি বলেন তিনি মুখ্যমন্ত্রী হবেন, কখনো তিনি বলেন তিনি বিজেপি বা বিজেপির মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করবেন বা নিজে হবে। সত্যি কথা বলতে অস্পষ্ট লেগে যায়। বা তিনিও এই দাবির এগেনস্টে দাবি করেন, অনেকে তিনিও মাঝে দাবি করেন, তার মন্তব্যকে কিছুটা অংশ প্রচার করা হয়েছে। ফলে বিষয়টা অদ্ভুত থেকে যায়। ফলে এই সিপিআইএম কিন্তু এই জোটের এই মানে জোট না, মানে এই বৈঠক ঘিরে কিন্তু বেশ চাপে পড়ে গেছে, এটা বলা যেতে পারে। ফলে আগামী দিনে তাদের রাজনীতি মানে কোন দিকে যায় সেই দিকে এখন লক্ষ্য থাকবে, আর আমাদের নজর তো অবশ্যই থাকবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই এপিসোডটি দেখার জন্য। আমাদের এপিসোডটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আরও নতুন নতুন খবর আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।